হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? হ্যালো 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 প্রিয় দর্শক, আপনারা কোথায় আছেন? যে যেখানেই থাকুন না কেন, আমার লাইভটি দেখে আমার আলোচনা যদি সঠিক মনে হয় মন্তব্য করবেন, সঠিক মনে না হলেও মন্তব্য করবেন। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আজকে তো অনেক ঘটনা ঘটে গেল গত 2-3 দিন যাবত। আপনারা দেখতে পাচ্ছেন মূলত যেই স্কুল কলেজগুলোতে আমরা প্রগতিশীল নাগরিক সৃষ্টি হবে, প্রগতিশীল ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে, সেই ধরনের স্কুল কলেজে আজকে মারামারি, ধ্বংস এবং বন্ধ, নিষিদ্ধ হয়ে যাচ্ছে এক এক করে। আপনার ভবিষ্যতে দেখবেন যে বাংলাদেশের সকল স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব মাদ্রাসা হয়ে যাবে এবং মাদ্রাসা ছাড়া আর কোনো স্কুল কলেজও কিন্তু আর থাকবে না। যদি এই সরকার টিকে থাকে এবং অনির্বাচিতভাবে এই সরকার দেশ পরিচালনা করে, জোর জুলুম করে ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে পড়াশোনা এবং প্রগতিশীল যে পড়াশোনা এটা কিন্তু থাকবে না। আরেকটা ঘটনা হচ্ছে, আজকে সবচেয়ে দুঃখের ব্যাপার, আমাদের সন্তানের বয়সী 8-10টা ছেলে মেয়ে মারা গেছে মারামারি করে। কে মানে ভালো ছিল, কে ভালো ছিল না, কে ন্যায় কে অন্যায় সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে এই যে তরুণ প্রজন্মের হাত থেকে খাতা কলম কেড়ে নিয়ে তাদের ভিতরে একটা বারুদের আগুন জ্বালিয়ে দেওয়া হলো, প্রতিশোধের নেশা। তারা নিজেরাও জানে না যে কেন কি জন্য মারামারি করছে। এরকম একটা মানে তাদের মধ্যে মব সৃষ্টি করছে। তরুণ প্রজন্ম হচ্ছে জোনাকি পোকার মতো, তারা আলোকিত হবে, সমাজে রাষ্ট্রে আলো ছড়াবে, মানুষ মুগ্ধ হবে এবং সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। তো তাদের ওই জোনাকি পোকা থেকে তাদেরকে বানানো হয়েছে আগুনের বারুদ, দেশলাই। তার পিছনে কে আছে, কারা আছে আমরা বুঝতে পারছি না। এবং প্রথম আলো, ডেইলি স্টারকে আমরা যখন মনে করেছি যে এটা গুজব হতে পারে, যে প্রথম আলো, ডেইলি স্টার গুজব ছড়াচ্ছে, পিনাকি, ইউনুস, কনক সারর, আরো ওরা 6 জন আছে, 6 জন মিলে তারা চাঁদা দাবি করেছে বিরাট অঙ্কের। এটা নিয়ে রেখে আসো, বিরাট বড় অঙ্কের একটা চাঁদা দাবি করেছে, 400 থেকে 500 কোটি টাকা, যেটা দেওয়ার চেয়ে ওদেরকে ওই প্রতিষ্ঠানগুলো লিখে বা ফেলে দিয়ে মানে সৎকা দিয়ে চলে যাওয়া অনেক ভালো। সেরকম একটা পরিস্থিতিতে ফেলেছে এবং 24 ঘন্টা সময় দিয়েছিল। তারপরের দিন আবার ওরা খবর করতে বাধ্য হয়েছে যে এগুলা ভুয়া, তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে। এরপর দিন থেকেই তাদের বিরুদ্ধে তাদেরকে জঙ্গি বানানোর একটা প্রক্রিয়া শুরু করেছে। ইলিয়াস প্রথম শুরু করেছে, তারপর পিনাকি, এখন ডেইলি স্টার, প্রথম আলো। বাংলাদেশে অনেক জনপ্রিয় 2টা মাধ্যম, সেই 2টা মাধ্যমকে তারা নিজের আয়ত্তে নিতে চাচ্ছে এবং পাশাপাশি দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে পিনাকির মুফার মতো একটা রোগ আছে, মানে ক্ষণে ক্ষণে তাদের ডিসিশন চেঞ্জ হয়। এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপের মধ্যে তাদের এখন ইউনুসকে ভাল লাগে, একটু পরেই আর ভালো লাগে না, একটু পরেই তাদের আর ভালো লাগে না। এখন ইউনুসকে আজকে ভালো লাগতেছে না, ইউনুসের বিরুদ্ধে মব দাঁড় করে দিয়েছে। ইউনুসের আশেপাশে ইউনুসের শত্রু ভরা। ইউনুসের জন্য ওই আওয়ামী লীগ দরকার হবে না। ইউনুসকে চুবানি খাওয়ার জন্য পদ্মা সেতুতে না, ডাস মানে কি বলে, এই যে সনাতনী
চিন্ময় কৃষ্ণ রায়কে যে গ্রেফতার করেছে, এই সনাতনীদের মানে এই যে কি বলে এটাকে ম্যানহোল আছে না, সনাতনীদের ম্যানহোলে নিয়ে চুবানি খাওয়ানোর জন্য পিনাকি যথেষ্ট। পিনাকি, ইলিয়াস মানে হচ্ছে এখন মনে হচ্ছে যে সমন্বয়করা একটা গ্রুপ হয়ে গেছে, ইউনুস আরেকটা গ্রুপ হয়ে গেছে, মানে এনজিও গ্রাম যেটা, ইউনুস তার এনজিও লোকজন বিভিন্ন জায়গায় ঢুকিয়েছে। মাহফুজগং গৃহযুদ্ধের ডাক দিয়েছে, বলেছে যে এইভাবে না হোক ওইভাবে না হোক সেইভাবে যে কোনো প্ল্যাটফর্মে আমাদের যুদ্ধ হবে। দেখেন ছাত্রছাত্রীরা কি নিয়ে যুদ্ধ করলো, মারামারি করলো, জীবন দিল। একটা ছেলের, মোল্লা কলেজের একটা ছেলের ডেঙ্গু হয়েছে, সে গেছে চিকিৎসা নিতে ন্যাশনাল হাসপাতালে। ডেঙ্গু হলে তো মানুষ মারা যায়, তাই না? তো মারা তো যেতেই পারে, সেই জন্য তাকে ভুল চিকিৎসা দিয়ে মারা হয়েছে। কোনো প্রমাণ না করে তাদের উপর, ন্যাশনাল হাসপাতালের উপর চড়াও হলো, ওইখানে গিয়ে আক্রমণ করলো। সেখানে আবার তাদেরকে বাধা দিল কারা? সরওয়ার্দী কলেজের ছেলে মেয়েরা। তো তারা বাধা দেওয়ার পরে তাদের সাথে এখন মোল্লা কলেজের শত্রুতা। আজকে সকাল থেকে দেখছেন যে মারামারি, কাটাকাটি এবং 8-10 জনের মতো লাশ ফেলে দেওয়া হয়েছে, শত শত হাজার হাজার আহত হয়েছে। আমি বলি কি, তাদের কি বাবা মা নাই? এরা কি পরকিয়া করে তাদেরকে জন্ম দিয়েছে? মানে পরকিয়া না করলে এই ধরনের সন্তান কিভাবে জন্ম হয়? আর তারা সন্তানদেরকে এই যে লাওয়ারিশ ছেড়ে দিছে, তাদের সন্তান কি বেশি হয়ে গেছে? তারা কি আর দায়িত্ব পালন করতে পারছে না? তারপরে দেখেন চিন্ময় কৃষ্ণ রায়, ওনাকে আমি প্রায় 2 বছর আগে থেকে একটু একটু দেখি, ওনার কথা শুনিও, ইউটিউবে ওনার অনেক ভালো ভালো কন্টেন্ট ছাড়া হতো, কিন্তু কন্টেন্ট শোনার পরে কখনো মনে হতো না যে তিনি সনাতন বা হিন্দু ধর্মের মার্কেটিং করছে। আমার কাছে মনে হতো যে তিনি শান্তির জন্য বার্তা দিচ্ছেন। এবং আমি আমার ফ্রেন্ড সার্কেলকেও বলতাম যে উনি তো অনেক অসাম্প্রদায়িক এবং অনেক জ্ঞানী মানুষ, তিনি বোধহয় কলকাতার, আমি এরকম মনে করেছিলাম যে আমাদের দেশের না। কিন্তু এইবার যখন জানতে পারলাম যে তিনি আমাদের বাংলাদেশের, আমার কিন্তু অনেক গর্বে বুক ভরে গেছে। কারণ ওনার সনাতনীর মার্কেটিং করতে আমি ওনার কোনো ভিডিওতে ওনাকে শুনি নাই যে উনি হিন্দু ধর্মের প্রচার করতেছে, যেন সেখানে মানুষ অনেক বেশি করে যুক্ত হতে পারে, ধর্মান্তরিত হয়ে ওদের ধর্মের যোগ দিতে পারে, এরকম কোনো কিছু ওনার মধ্যে আমি কখনো পাইনি। আমি অ্যানালাইসিসই করতে পারি নাই তিনি কি আসলেই সনাতন না কোনো ধর্মের। আমার মনে হয়েছে উনি ধর্ম বর্ণের অনেক ঊর্ধ্বে, মানে হচ্ছে শান্তির, আমরা যেমন বলি ইসলাম আমাদের শান্তির বার্তা দেয়, ইসলাম শান্তির পথে চলায়, বা আমাদের ধর্ম শান্তির ধর্ম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি নিজেও শান্তির পথের বার্তা দিতেন। আর সেই ব্যক্তি যাকে অ্যারেস্ট করেছে তার জীবনী ঘাটলে দেখা যাবে সে একটা, মানে তার কোনো জীবনে কোনো নারীর সংস্পর্শ নাই। তারা ওনাদের মতো যারা ব্রহ্মচারী তারা কিন্তু বিয়েও করে না, চিরকুমার। তো সেই মানুষটা, সে কি কাউকে তার কোনো নারীর শ্লীলতাহানি করেছে, কোনো মানুষের রক্তপাত করেছে, কোনো মানুষের ঘরবাড়ি দখল করেছে, কোনো মানুষের বাড়িতে আগুন দিয়েছে, বা এই ইসকনের তাদের যে কেউ কি কোনো জায়গায় লুটপাট, ভাঙচুর, মব কিলিং যা হচ্ছে এই বিগত কয়েক মাস ধরে, বা পিছনে অতীতেও যদি যান, তারা কি এই ধরনের কোনো কাজ করেছে? আপনারা পেয়েছেন? আমি তো দেখি না এরকম ধরনের কাজ। আমি কিন্তু তাদের সাফাই দিতে আসছি না, কিন্তু আমার কথা হচ্ছে এরকম একটা সম্মানিত মানুষ যিনি আবু সাইদের প্রতি সম্মান রেখে রংপুরে সমাবেশ করতে গিয়েছিলেন, সেখানে ওনাকে বাধা দেওয়া হয়েছে এবং যেই বাসে তারা চড়ে যাচ্ছিলেন সেই বাসেও ধাওয়া করা হয়েছে, অনেকে আহত হয়েছে এবং কিছু উগ্রবাদী লোকজন রাস্তায় আটক করে তাদেরকে মাথায় আঘাত করা হচ্ছে। একজন তো ব্রাহ্মণের মাথা ফাটিয়ে ফেলছে, বয়স্ক একটা লোক, একজন কিশোর বয়সের একটা ছেলে, মানে মাত্র 18+, সেই একটা ছেলে মাথা ফাটিয়ে ফেলছে, 3-4 জনের মাথা ফাটিয়েছে, আরো অনেকে আহত হয়েছে। দৌড়েও তারা গাড়িতে উঠতে পারছে না, ভিডিওতে দেখেছি, পড়ে স্লিপকে পড়ে গেছে। তারা অন্যভাবে যুক্ত হয়েছে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে এবং কিছু উগ্রবাদী মানুষদেরকে দিয়ে তাদেরকে ধাওয়া করা হয়েছে। এখন কথা হচ্ছে সেই 71 থেকে যে গণহত্যা শুরু হয়েছিল, দেশ ভাগের পর থেকে তাদের হিন্দুদের উপরে যে অত্যাচার, তাদের অপরাধ কি? তারা কি বলছে আমাদেরকে দেশ ভাগ করে দাও? তারা কি বলছে খোদার কাছে যে খোদা আমাদেরকে বাংলাদেশে পাঠায়ো? তারা কি জানতো জন্মের পূর্বে যে বাংলাদেশে তাদের জন্ম হবে?
তাদের পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ সবাই কিন্তু হিন্দু। প্রত্যেকের, আমাদের বাংলাদেশের যতগুলা মুসলিম আছে তারা কিন্তু সৌদির বংশধর না, যে সরাসরি নবীর আসমান থেকে মানে ওহি আসছে এবং নবী রসুলের সরাসরি বংশধর আমাদের বাংলাদেশের মানুষ, এরকম কিন্তু না। এবং দেখেন যে 5 জুলাইয়ের পর থেকে যেসব সুফিজমদের উপরে যে ধরনের দেওয়া দরকার না, গুরুত্বপূর্ণ সুফিবাদীদের উপরে যে ধরনের আক্রমণ হয়েছে, যারা সত্যিকার ধার্মিক তারা জীবনে সুফিজমের উপরে আক্রমণ করবে। কারণ হচ্ছে বাংলাদেশের ধর্ম প্রচারকের একমাত্র মাধ্যম হচ্ছে সুফিজম। আউলিয়ারা, যে আউলিয়াদের মাজার ভাঙচুর করতে গিয়েছে, এমনকি সিলেট মাজার সহ ভাঙচুর করেছে, যেই সব মাজারে আপনার হিন্দুরা পর্যন্ত যে সৎকা দেয় এবং সেখানে যে ইবাদত করে, মানে দূরে থেকে সালাম দেয়, নবীকেও সালাম দেয়, ওরা কিন্তু অসংখ্য হিন্দুরা আবার নিজের চোখে দেখা তারা মানে করে, আমি লিখে দিচ্ছি, তারা নবীকে সম্মান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে হিন্দুরা। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি জানি, আমি দেখেছি, আমার পরিচিত যারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, আধ্যাত্মিক জগতে দার্শনিক হিসেবে সম্মান করে, সালাম দেয়, নবীর কাছে সালাম পৌঁছে দেওয়ার জন্য তার আউলিয়াদের মাজারে যেয়ে তাদের কাছে কিছু মান্যত করে, পশু পাখি সৎকা দেয় এবং টাকা পয়সা সৎকা দেয়। জানেন, এই জিনিসটা আমি নিজের সামনে থেকে দেখেছি। তাহলে কিভাবে তারা আমাদের শত্রু হয়ে গেল হঠাৎ করে? কিভাবে আমাদের শত্রু হয়ে গেল? আর তাদের উপরে আক্রমণ, তারা বিচার চাইতে পারবে না, তাদের মা বোনের কোনো ইজ্জত নাই, তারা লিল্লা মানে সরকারি মাল হয়ে গেছে, মানে যে কি জানি টিসিবির পণ্য হয়ে গেছে। আরে টিসিবি পণ্য কিনতে গেলেও তো টাকা লাগে, ফ্রি তো দেয় না। হ্যাঁ, ক্যাপশন দিলাম। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ নির্যাতন হিন্দুদের উপরে। আরেকটা জিনিস জানলে অবাক হবেন, বাংলাদেশের কিছু হিন্দু আছে যার কাছে সুবিধা পায় না তাকে তারই গোলাম হয়ে যায়, মানে কুকুরের মতো প্রভু ভক্ত হয়ে যায়। কুকুর তো অবলা প্রাণী, তাদের তো কর্ম করে খাওয়ার মতো অ্যাবিলিটি নাই, তারা যতটুকু সম্ভব জীবন দিয়ে হলো তারা যাদের আশ্রয় থাকে প্রশ্রয় থাকে তাদের জন্য রাত দিন পাহারা দেয়, তাদেরকে প্রভুর মতো রেসপেক্ট করে, তাদের পায়ে পড়ে সেজদা দেয়। আমার পায়ে পড়ে সেজদা দিয়েছে বেশ কিছু কুকুর খাবারের জন্য, একটু আমি তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করেছি। এখন কুকুরও যখন মানুষের কাছে খাবার চায় বা কিছু একটা চায় তখন কিন্তু এতটা সর্বোচ্চ বিনয়ের সাথে চায়। আর আমাদের দেশের মানুষ হিন্দুদের ভোট চায়, কিন্তু তাদেরকে পিটায়া পুটকির চামড়া লাল করে তাদের কাছে ভোট চায়, যে তাদের জমি জমাও নিয়ে যাব, তাদের মা বোনদেরকেও নিয়ে যাব আমাদের বিছানায়। আবার তাদেরকে যখন খুশি তখন স্বামী সংসার, কিছুদিন আগে এক মহিলার স্বামী বাসায় নেই, রাতের বেলা তার বাচ্চাদের সামনে তার ঘরের মধ্যে গিয়ে তাকে লাঞ্ছিত করে রাতের বেলা, বলছে কারো কাছে বললে মেরে ফেলবে। তারপর সে প্রকাশ্যে মিডিয়াতে এসে সেটা বলে দিয়েছে যে আমাকে এরকম করেছে, তার বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, সে বাধ্য হয়েছে। আরে আমাদের বাপ ভাইদের কাছে তো আমরা মুসলিম নারীরাই মানে নিরাপদ না, হিন্দুদের কথা কি বলবো। প্রতিদিনই তো খবরে কাগজ খুলে দেখা যায় মুসলিম পরিবারের সন্তানেরা কিভাবে মুসলিম পরিবারের সন্তানদেরকে এবং 2.5 থেকে 3 বছরের 1 বছরের শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে খায়। তাহলে তারা কোন ক্ষমতা বলে আরেকজনকে নিন্দা করে বা অন্য একটা ধর্মের মানুষদেরকে ঘৃণা করে? এই যে আজকে ওনাকে ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার করেছে, এটার জন্য এই বর্তমান সরকার যে ধরনের পুশিং কাজকর্ম করছে, জনতাকে খেপিয়ে দিচ্ছে, যেন যায় সরকারের চুল ছিঁড়ে এই সরকারকে যেন কান ধরে রাজপথে নামাইয়া তারপর উলঙ্গ করে ছেড়ে দেয় জনগণ। এটা এই সরকার চাচ্ছে, সরকার নিজে চাচ্ছে যে ক্ষমতা পাইছি, এখন জনগণকে ইচ্ছা মতো ঠাপাবো। আপনারা জানেন যে এই 2-3 দিনের ঘটনার মাঝখানে আবার আরেকটা ঘটনা ঘটেছে।
এটা তো বোকাও বিশ্বাস করবে না যে কানা, লুলা, আতুরা, মানে প্যারালাইজড বা যার বুদ্ধি প্রতিবন্ধী সেও বিশ্বাস করবে না যে শাহবাগের মধ্যে একটা বাসে করে ময়মনসিংহ থেকে প্রায় 50 জন 100 জনের মতো লোকজন বাসে ভাড়া করে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? সহজ সরল মানুষগুলো চিনে না, একটা রিসিপ্ট ধরে দিচ্ছে, তোমরা যাও, তোমাদেরকে ওই ঢাকায় গেলে লোন দেওয়া হবে 50 থেকে 1 লাখ 1 কোটি টাকা পর্যন্ত। টাকার লোভে তাদের তো এখন বাংলাদেশের অবস্থা তো এখন ভালো না, তো তারা মনে করেছে যে আমাদের দুরবস্থা আমরা যদি দূর করতে পারি গেলে তাহলে যাব। এইগুলো বলে ঢাকায় সমাবেশ চলতেছে, চলো সেখানে যাবা, গেলে তোমাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে। কার সমাবেশ, কি সমাবেশ কিচ্ছু জানে না। তাদেরকে নিয়ে এসে এখন বানিয়ে দিচ্ছে শেখ হাসিনার ছবি পাওয়া গেছে মোবাইলে, তারা শেখ হাসিনার লোক। তো শেখ হাসিনা কি পাগল হয়ে গেছে বা শেখ হাসিনার লোকজন কি পাগল হয়ে গেছে? আজকে তো কোনো সমাবেশও নাই। তার মানে এটা যে এপ্রিল ফুল বোকা বানিয়েছে, এই কোনো একটা শত্রুপক্ষ বোকা বানিয়েছে, এটা তো স্পষ্ট বোঝা যায়। আর রাস্তায় কিছু লোক ভাড়া করা রেখে দিয়েছে, তারা আসা মাত্র তাদেরকে ধরবে, তাদেরকে পেটাবে, তাদেরকে কথা বলার সুযোগ দিবে না। তারা আগে থেকে রেডি ছিল ক্যামেরা নিয়ে, বা কারণ হচ্ছে টিএসসি মোড় দিয়ে তো অনেক ধরনের বাস যাতায়াত করে, তো সেগুলোকে কেন ধরতেছে না? হঠাৎ করে ওই গাড়িটাকেই কেন অ্যাটাক করা হলো? কারণ তারা আগে থেকে জানতো যে এই লোকজনকে নিয়ে আসবে, এবং কে নিয়ে আসছে তার পরিষ্কার পরিচয় তারা তাদের কাছে দেয় নাই। এখন এই লোকজনদেরকে ধরে অ্যারেস্ট করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে। আবার একটা মানে আওয়ামী লীগ কেন মাঠে নামে না, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের পরিকল্পনা কি এটা জানার জন্য এই যে 0 পয়েন্টে যখন তারা আওয়ামী লীগের একটা সম্মেলন ডেকেছিল, যে গণ অভ্যুত্থানের একটা সম্মেলন, সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন খুব কমই ছিল। মারামারি করছে কারা? বিএনপি, জামাত, এরা নিজেরা সাধারণ মানুষ মার খেয়েছে, খুব কমই ছিল আওয়ামী লীগের লোক। তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের নাম করে এই সাধারণ জনগণকে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এটা পুরোপুরি একটা পিনাকি, ইলিয়াস গং তাদের একটা পরিকল্পনা। এখন তাদের কাছে ইউনূসকে ভালো লাগতেছে না। ইউনূস পছন্দের সরকার এখন না, তাদের পছন্দ হচ্ছে সমন্বয়ক, এবং সমন্বয়কদেরকে যে প্যারিসে গিয়ে পিনাকির সাথে আসিফের দেখা হয়েছে, সমন্বয়ক আসিফ, তো তার কথা হচ্ছে তার পছন্দের কাউকে ক্ষমতায় নিয়ে আসুক দ্রুত, এই ইউনূস যেন চলে যায়। এটা ইলিয়াস এবং পিনাকি এরা এবং আরো যে রাজনৈতিক দলগুলো আছে, কেউ সহজে বলতে পারছে না মুখ খুলে, সেই জন্য পুরো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে দিচ্ছে। আপনারা দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে লোকগুলা গতকালকে রাত্রে হাজির হয়েছে, তারা কি বলেছে? তারা হচ্ছে মানে আমাদের চেনা পরিচিত মুখ না, এরা কোত্থেকে হঠাৎ করে আসছে আমরা চিনি না। মানে আগে পরে যে আন্দোলন করেছে, ধরেন জামাতের লোকও যদি বলি, জামাত ইসলামে বা শিবিরের মধ্যে এ ধরনের লোক আমরা কখনো দেখি নাই। সব অপরিচিত লোকজন চলে আসছে এখানে, কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে। এবং কিছু বিএনপি লোকজনকে আবার দেখা গেছে, যেমন মধু ব্যবসায়ী তারেক, তাকে দেখা গেছে বলতেছে যে আপদ খেতে আসছি, এগুলা কাউকে আমরা মানবো না, ইউনূসকে টেনে নামাবো, মানে ইউনূসের বিরুদ্ধেও কথা বলেছে। এবং কিছু ভাড়া করা লোকজন সেখানে ছিল, গরু জবাই করে উৎসব করেছে। তো তারা বলতেছে, আপনারা পুলিশকে হুমকি দিয়েছে যে আপনারা কি দেখেন নাই 5 তারিখে আমরা 1971 সালে ইতিহাস কিভাবে মুছে দিয়েছি? এই কথাটা আমার কানে লাগছে। তার মানে তারা 1971 বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা সেখানে অবস্থান করেছে প্রথম আলো এবং ডেইলি স্টারকে দখল করার জন্য। এবং কালকের পরিকল্পনা খুবই ভয়াবহ ছিল, খুবই শক্তিশালী বোমা মেরে ওই টাওয়ার উড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনাও ছিল, কিন্তু সেনাবাহিনী পুলিশের প্রোটোকলের কারণে তারা সেটা করতে পারে নাই। এবং আজ হোক কাল হোক বড় ধরনের কোন একটা বিপদ ঘটানোর আশঙ্কা সেখানে রয়ে গেছে। তো যাই হোক, এই যে টিএসসিতে লোকগুলা নিয়ে আসলো, তার মাধ্যমে আমি বার্তা দিব, কারো কোনো কথায়, কারো কোনো প্রবঞ্চনায় পড়ে কখনো এ ধরনের সিদ্ধান্ত যেন আর সাধারণ মানুষ না নেয়। কে কোথায় যেতে বললো, টাকার লোভে হোক বা দলীয় লোভে হোক, কোথাও না বুঝে না জেনে, টেলিভিশনে খবর না দেখে বা মোবাইলে খবর না দেখে, মোবাইলের সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের আগেই খবর হয়ে যায়, সবকিছু না জেনে না বুঝে কোথাও বের হবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, যে দলের যেই ডাকুক। এবং এই যে আজকে পরকীয়া কেন্দ্র করে যে সন্তানগুলো জন্ম দিয়েছে গার্জিয়ানরা, যারা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই,
বা এমনও হতে পারে ছাত্রদের ভিতরে সেই পরকীয়ার ছাত্রগুলা ছাত্র না, তারাও ভাড়া করা কোনো একটা কিছু পোশাক পরে ব্যাগ কাঁধে নিয়ে তারা ছুটে চলেছে যুদ্ধ করতে। তারা হতে পারে যুদ্ধবাজ লোকজন, তারা ভাড়া করা লোক। তো তাহলে তাদের তো প্রফেশন এটা, তো তাদের গার্জেনের সাথে তাদের তো একটা সমঝোতা থাকবেই যে এটা তাদের প্রফেশন। কিন্তু এই যে ছাত্রছাত্রীরাও পরে যখন জড়ায় পড়তেছে, জিনিসটা জটলা বেঁধে যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার ভাবে কোনো কিছু বুঝার বা জানার ক্ষমতা আর থাকে না, সবকিছু হজবরল হয়ে যাচ্ছে। এখন হজবরলের বাংলাদেশ, পিনাকি আর ইলিয়াসগঞ্জ অনলাইন মাফিয়ারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। তারা যদি বলে এটা ইয়েস তাহলে ইয়েস, যদি বলে না তাহলে না। সরকার পর্যন্ত মানে ফালাই দিতে পারে, তাদের কত ক্ষমতা। তারা বড় মানে চাঁদা চাইলেও ছোটখাটো চাঁদা চায় না, তারা মোটা অঙ্কের চাঁদা চায়, হাজার হাজার কোটি টাকা চাঁদা চায়। তো তারা আসলে কি বলবো, পিনাকির নামে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সে আরো বহু আগেই নকল ওষুধ বানিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে গণহত্যা করার পরিকল্পনা করেছিল। সেই লোকটা মানে একটা সময়, আমি তখন অনেক ছোট, আমি জানি না তখন সে মানে তার যে হিস্ট্রিটা আমি পড়েছিলাম, তখন আমি অনেক ছোট, একটা জ্বর আসতো মানুষের, মানে জ্বরটা একজনের আসলে পরিবারের বাকি সবারও হতো। এই যে চিকনগুনিয়া ডেঙ্গুর মতো একটা জ্বর আসতো, সেটা মানে অনেক জ্বর, বিছানায় পড়ে থাকতাম, আমারও হয়েছিল, আমার ফ্যামিলিরও হয়েছিল। ইনজেকশন ছাড়া, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছাড়া, ইনজেকশন ছাড়া সেই জ্বর ভালো হতো না। সেই জ্বরের ঔষধে ভেজাল করে সে আটা ময়দা ঢুকিয়ে জনগণকে খাওয়াতো। সেইটা থেকে তাকে যখন প্রমাণ পাওয়ার পর তাকে বের করে দেওয়া হয়, তারপরে সে তার নামে মামলা হয়, সে দেশ থেকে চলে যায়। এরপরে সে এই বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা শুরু করেছে। তাকে কেন চুরি করার, গণহত্যা করার সুযোগ দেওয়া হল না। এবং সে হচ্ছে কথায় কথায় ইনকিলাব জিন্দাবাদ বলে, সে হচ্ছে পাকিস্তানের পেইড এজেন্ট। বাংলাদেশকে গোটা একটা কি বলে এটাকে, মানে ময়দান, কেয়ামতের ময়দান বানানোর মিশনে নেমেছে সে। এখন তার কথায় যদি এই জনগণ বেহুশের মতো তাদেরকে দেশপ্রেমিক মনে করে, তাদেরকে এই দেশের শুভাকাঙ্ক্ষী মনে করে যা মন চায় তা করে, তাহলে তারা নিজের পায়ে কুড়াল দিচ্ছে, নিজের ক্ষতি করছে, এর বাইরে আর কিছুই না। হ্যাঁ, কালাজ্বর হতো। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে যাব, আমার ইউটিউবে টক্স বিডি নিউজ চ্যানেলে আমি লাইভে আসব। আজকে আমার লাইভে যুক্ত হবে পিনাকি এবং ইলিয়াস। হ্যাঁ, সেখানে আপনারা যুক্ত থাকতে পারেন। আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি।